আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে পরিকল্পনাই করা হোক না কেন, সবার আগে নিরাপত্তা নিশ্চিত এবং দুর্নীতি রোধ করতে হবে। তিনি বলেন, বিএনপি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে এগিয়ে যেতে চায়। জানান, সবার আগে গণতান্ত্রিক চর্চা শুরু করতে হবে। আমার ভাবনায় বাংলাদেশ শীর্ষক রিলস মেকিং প্রতিযোগিতায় 10 বিজয়ীর সাথে আলাপচারিতায় এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান। ইফতেখার রেজার রিপোর্ট। বিএনপির উদ্যোগে আয়োজিত আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান অনুষ্ঠিত হয়। দুপুরে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাথে ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় আসলে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন আনা হবে। নট মেকিং বিল্ডিং স্কুল বিল্ডিংস, আমরা স্কুল বিল্ডিং নতুন 3 তলা 4 তলা 5 তলা স্কুল বিল্ডিং বানানো, এটা আমাদের লক্ষ্য না। বরং ওই বাজেটটা দিয়ে আমরা আমাদের প্রাইমারি টিচারদেরকে মোর কোয়ালিফাইড করতে চাচ্ছি, মোর ট্রেনিং দিতে চাচ্ছি তাদেরকে, যেই ট্রেনিংটার মধ্যে একাডেমিক ট্রেনিং থাকবে। এ সময় তারেক রহমানের ভাবনায় উঠে আসে সবার আগে প্রয়োজন গণতান্ত্রিক চর্চা। ডেমোক্রেসি প্র্যাকটিস করতে হবে। আমরা ডেমোক্রেসি যত বেশি প্র্যাকটিস করবো এভরি লেভেল, শুধু যে জাতীয় সংসদ নির্বাচন তা না, আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার মেম্বার, আমরা এইখানে যত ডেমোক্রেসি প্র্যাকটিস করব, তখন হবে কি আস্তে আস্তে সেই মানুষগুলোই সামনে বেরিয়ে আসবে যারা অ্যাকচুয়ালি মানুষের জন্য কাজ করতে চায়। আগামী বাংলাদেশ গঠনের ক্ষেত্রে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে এগোতে চায় বিএনপি, এমনটাই জানান তিনি। সামাজিক এবং ধর্মীয় যে মূল্যবোধগুলো আছে, এই জিনিসগুলো বাচ্চাদেরকে শেখাতে হবে। আমার ধারণা, একটা বাচ্চার যখন একটা স্টেজে পৌঁছবে, তখন তোর মাথার মধ্যে এই জিনিসটা ঢুকে যাবে যে কোনটা ন্যায় কোনটা অন্যায়। আলাপকালে উঠে আসে শিক্ষা, দুর্নীতি সহ দেশের নানান সমস্যার কথা। তারেক তনয়া জাইমা রহমানের ভাবনায় সামাজিক ও পারিবারিকভাবে সচেতনতাই পারে সাইবার বুলিংয়ের মতো ঘটনা কমাতে। ডিজিটাল এডুকেশন যদি করা হয়, যে শেখানো হয় যে আচ্ছা ঠিক আছে নিজেকে ঠিকঠাক মতো কীভাবে রাখা যায়, মানে ওই যে হ্যাকিংও তো অনেক হয়, কিন্তু আমাদের বোঝা হচ্ছে ঠিক আছে সিস্টেমগুলো হ্যাকিং, রিপোর্টিং কীভাবে হয়, রিপোর্টিংয়ের সিস্টেম হয়তো বা করতে লাগবে। তারপরে কমিউনিটি ডেস্ক যদি করা যায়, তো হয়তো বা যদি এলাকায় যদি কিছু ঘটে, তাহলে ওখানে এলাকার মানুষরাই ওইভাবে মানে জিনিসটাকে ম্যানেজ করতে পারবে। বিদেশে জনশক্তি রপ্তানিতে সঠিক প্রশিক্ষণের পাশাপাশি ক্ষুদ্র ঋণ দেওয়ার কথাও জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 20 বছরেরও বেশি সময় পর তার আগমনে উৎসবের নগরীতে রূপ নিয়েছে চট্টগ্রাম নগরী। লাল সবুজ বুলেট প্রুফ বাসে করে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে হোটেল র্যাডিসনে যান তিনি। এ সময় তারেক রহমান হাত নেড়ে অপেক্ষমান নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তার আগমন উপলক্ষে পলো গ্রাউন্ড মাঠে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। কাল সেখানে বক্তব্য রাখবেন তিনি। নগর জুড়ে শোভা পাচ্ছে বিলবোর্ড আর ব্যানার। পাশাপাশি দলের চেয়ারম্যানকে বরণ করতে বেশ কিছুদিন ধরেই মিছিল মিটিং সহ নানা কর্মসূচি পালন করছেন স্থানীয় নেতাকর্মীরা। দলের বাইরেও বিপুল সংখ্যক সাধারণ মানুষ এই জনসভায় যোগ দেবেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা। চট্টগ্রাম থেকে ফেরার পথে ফেনী, কুমিল্লা সহ বেশ কয়েকটি জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে এনসিপির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও প্রোপাগান্ডার অংশ বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরাঞ্চল সফর স্থগিত করেছিলেন তারেক রহমান। পরবর্তীতে নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে প্রচারে অংশ নেন তিনি। সকালে রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। বলেন, 111 এবং আওয়ামী লীগ সরকারের আমলে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের কারণে তিনি মারা যান। সে মৃত্যুবরণ করেছে, আপাত দৃষ্টিতে মনে হবে যে স্বাভাবিক, এটা স্বাভাবিক মৃত্যু ছিল না। উনি রাজনীতি করতেন না, উনি ক্রীড়া সংগঠক ছিলেন
রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র বেগম খালেদা জিয়ার পুত্র জিয়াউর রহমানের পুত্র, এই কারণে তার বিরুদ্ধে মিথ্যা মামলা এবং তাকে মানসিকভাবে নিপীড়ন এবং যন্ত্রণার মধ্যে রেখেছে বলেই সে পৃথিবী থেকে চলে গেছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভারতের চুক্তির তথ্য ভিত্তিহীন ও অপপ্রচার বলে জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। সকালে গুলশানে বিএনপি নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ধরনের প্রমাণ ছাড়াই জামায়াতের সিনিয়র নেতারা এ ধরনের গুজব ছড়াচ্ছে। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি সব সময় আপোষহীন উল্লেখ করে মাহাদি আমিন বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে বিএনপি। ফ্যামিলি কার্ড বিতরণের বিভিন্ন জায়গায় টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে উল্লেখ করে তারেক রহমানের এই উপদেষ্টা বলেন, ক্ষমতায় গেলে সম্পূর্ণ বিনামূল্যে যোগ্যদের হাতে কার্ড পৌঁছে দেবে বিএনপি। একটি রাজনৈতিক দলের খুব প্রভাবশালী একজন নেতা ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে যে দাবিটি করেছেন সেটির ন্যূনতম কোনো বাস্তবতা নাই, ন্যূনতম কোনো সত্যতা নাই। আমরা মনে করি এটা অপকৌশল বা অজ্ঞতা যেটাই হোক, ভারতের সাথে বিএনপির চুক্তির বিষয়ে যেসব কথা বলা হচ্ছে তা সম্পূর্ণরূপে অপপ্রচার। দেশের 1 ইঞ্চি মাটির সম্মান কারো কাছে বন্ধক রাখা হবে না মন্তব্য করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জীবন যাবে তবুও অন্যায়ের কাছে মাথা নত করবে না তার দল। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উত্তরাঞ্চলের জেলায় জেলায় জনসভা ও পথসভা করছেন জামায়াত আমির। সমাবেশে তিনি বলেন, রাজনীতি সুন্দর হলে গোটা দেশ সুন্দর হয়ে যাবে, এজন্য একটা ধাক্কা প্রয়োজন, আর সেই ধাক্কা দিতে হবে আগামী 12 ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে। আরও জানাচ্ছেন জুবায়ের প্রধান, ছবি তুলেছেন ফরিদ আহমেদ ভূঁইয়া। 22 জানুয়ারি নির্বাচনী প্রচারণার শুরুর পর থেকেই ব্যস্ত সময় পার করছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। উত্তরবঙ্গে 2 দিন ধরে জনসভা আর পথসভায় অংশ নিচ্ছেন তিনি। জামাত আমিরের আগমনে প্রতিটি নির্বাচনী জনসভা এবং পথসভায় ছিল জনতার উপচে পড়া উপস্থিতি। শনিবার জনসভা শুরু হয় গাইবান্ধার পলাশবাড়ি স্কুল মাঠ থেকে। সেখানে দেয়া বক্তব্যে জামাত আমির প্রতিশ্রুতি দেন, উত্তরবঙ্গে তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি নদী রক্ষার মহাপরিকল্পনা গ্রহণ করা হবে। বলেন, কেউ বাংলাদেশের উপর খবরদারি করুক তা চায় না জামাত। কারো রক্তচক্ষুকে ভয় না পাওয়ার কথাও জানান দলটির এই শীর্ষ নেতা। আমরা কারো উপর খবরদারি করতে চাই না, আর কেউ এসে 56,000 বাংলাদেশের উপর খবরদারি করুক তাও দেখতে চাই না। আমরা বেকার ভাতা দেব না। বেকার ভাতা বেকার তৈরির কারখানায় পরিণত হবে। আমাদের যুবকরা বেকার ভাতা চায় না। আমাদের যুবক যারা আছে তারা তাদের হাতে তাদের ন্যায্য কাজটা চায়। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা যুবক যুবতীর হাতকে আমরা বাংলাদেশের দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করব। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের ঘোষণা ডাক্তার শফিকুর রহমানের। দলীয় প্রধানের আগমনে উজ্জীবিত নেতাকর্মীরা বলছেন, জামাতের পাশাপাশি 10 দলীয় জোটের ভোটের আসনেও প্রভাব পড়বে ডাক্তার শফিকুর রহমানের উত্তরবঙ্গের এই নির্বাচনী সফর। বগুড়ায় জনসভা এবং বিভিন্ন স্থানে পথসভায় অংশ নেন তিনি। পথসভার বক্তব্যে আধিপত্যবাদকে লাল কার্ড দেখানো হবে জানিয়ে জামাত আমির বলেন, সরকার গঠনের সুযোগ পেলে বাংলাদেশে চাঁদাবাজির অস্তিত্ব রাখা হবে না। সকল পেশায় মর্যাদার সাথে নারীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। ভয় পেও না চাঁদাবাজ, তোমরাও এই সমাজের মানুষ। আমরা ইনশাল্লাহ তোমাদের হাতেও সম্মানের কাজ তুলে দেব। তোমরা সম্মানের সাথে বসবাস করবা, সেদিন আর মুখ লুকিয়ে তোমাদেরকে চলতে হবে না সমাজে। আমরা কথা দিচ্ছি, আপনাদের ভোটে আল্লাহ তাআলা যদি আমাদেরকে মেহেরবানি করে নির্বাচিত করেন, সরকার গঠনের সুযোগ দেন, আল্লাহর কসম জনগণের একটা টাকার উপরে আমরা হাত বসাবো না। এর আগে উত্তরবঙ্গে দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণা শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন ডাক্তার শফিকুর রহমান। মোনাজাত শেষে শহীদ আবু সাঈদের পরিবারের সাথে সাক্ষাৎ করে আবু সাঈদের স্বপ্নের বৈষম্যমুক্ত রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার করেন তিনি। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, রংপুর। উৎসবমুখর পরিবেশে সারা দেশে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন তারা। বিস্তারিত দেখুন ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট।
ঠাকুরগাঁয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দাঁড়িপাল্লা নিয়ে যারা ভোট চাচ্ছে তারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল। আমরা ধানের শীষের লোকেরা আপনাদের পাশে উঠতেও ছিলাম, এখনো থাকবো ইনশাআল্লাহ। মন্দির, মসজিদ, মাদ্রাসা, স্কুল এইগুলোতে আমরা উন্নত করবো ইনশাআল্লাহ। মা বোনদের কাজের ব্যবস্থা করব, আমার ছেলেদের কাজের ব্যবস্থা করব। উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা। নগরীর আগ্রাবাদে প্রচারণা করেন চট্টগ্রাম 11 আসনের বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। একই সময়ে চট্টগ্রাম 9 আসনের জামাতের প্রার্থী ডক্টর AKM ফজলুল হক গণসংযোগ করেন চকবাজার এলাকায়। দেশ বাঁচাতে গণভোটে হ্যাঁ এবং দাঁড়িপাল্লায় ভোট চান জামাতের এই প্রার্থী। আমি ইনশাল্লাহ সারা পাচ্ছি, বিপুল সারা, এবং মানুষ খুবই আগ্রহী যে আমরা এতদিনে এত বছর ভোট দিতে পারি নাই, আমরা চট্টগ্রাম 9 এমন একজন ক্যান্ডিডেট পাইছি যাকে আমরা মন ভরে ভোট দিতে পারতেছি। পটুয়াখালী 2 আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জামাতের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এই সময় তার সাথে ভোটারদের দ্বারে দ্বারে যান এনসিপির হাসনাত আব্দুল্লাহ। বলেন, 10 দলীয় জোট ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে কাজ করা হবে। বাংলাদেশে আর সেই ফ্যাসিবাদের রাজনীতি কোনদিন ফিরে আসবে না ইনশাআল্লাহ। রাজশাহী 2 আসনে গণসংযোগ করেছেন বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু। জামাতের প্রার্থী ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর নগরীর ভদ্রার মোড় এলাকায় প্রচারণা চালান। সিলেট 1 আসনে বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট 4 আসনে জামাতের জয়নাল আবেদিন গণসংযোগ করেছেন। বরিশাল 5 আসনে বিএনপি প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার, বাসদের প্রার্থী ডক্টর মনীষা চক্রবর্তী প্রচারণা চালিয়েছেন। এই সময় তারা প্রার্থীদের কাছে নানা ধরনের প্রতিশ্রুতি দেন। ময়মনসিংহের গাঙ্গিনারপাড় এলাকায় দাঁড়িপাল্লায় ভোট চান জামাতের প্রার্থী কামরুল হাসান। নওগাঁয় ভোটারদের কাছে যাচ্ছেন বিএনপি ও জামাতের প্রার্থীরা। নরসিংদী 1 আসনে বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকন নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। সমৃদ্ধ ও নিরাপদ রূপসা, তেরোখাদা, দিঘলিয়া গড়ার অঙ্গীকার করে ভোটারদের কাছে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন খুলনা 4 আসনের বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল। রাঙামাটিতে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান গণসংযোগ করেছেন। একই সময়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমা লংগদু উপজেলায় প্রচারণা চালিয়েছেন। গণসংযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার। এছাড়া সারা দেশে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ আসনে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি দল ভোট কেনার কৌশল অবলম্বন করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঢাকা 11 এর এম এ কাইয়ুমের দ্বৈত নাগরিকত্ব নিয়ে আদালতে মামলা করা হবে বলে তিনি জানান। সকালে রাজধানীতে নির্বাচনী প্রচারের সময় নাহিদ এসব কথা জানান। এনসিপির প্রচারে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, দেশের বিভিন্ন স্থানে এনসিপির ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। একটি দল বিভিন্ন এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে। এই দলটি আগেও আচরণবিধি লঙ্ঘন করেছে বলেও অভিযোগ তার। অনেকে মামলার হুমকি দিচ্ছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, নীরব ভোটাররা 12 ফেব্রুয়ারির ব্যালটে তাদের জবাব দেবে। এদিকে ঢাকা 12 আসনের জামায়াতে ইসলামের প্রার্থী সাইফুল ইসলাম খান মিলন মগবাজার এলাকায় জনসংযোগ করেছেন। আমরা ঢাকা 12 থেকে চাঁদাবাজি নির্মূল করব ইনশাআল্লাহ। ঢাকা 12 থেকে আমরা মাদককে দূর করে দিব, মাদককে রোধ করে দিব ইনশাআল্লাহ। রায় দিবে তাদের ভোটের মাধ্যমে, যদি ভোটটা সুষ্ঠুভাবে দিতে পারে, এবং সবকিছু তো আসলে জনগণই ঠিক করবে। 12 ফেব্রুয়ারি দেখা যাবে যে আসলে কাদের জামানত থাকে এবং কাদের থাকে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দলীয় থিম সং প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মাদুর পেতে থিম সং লঞ্চ অনুষ্ঠানে নির্বাচন ও গণভোটের গান উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
দ্বৈত নাগরিকত্ব প্রার্থীদের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নমনীয়তা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণে অংশীজনদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বদিউল আলম মজুমদার জানান, অতীতের মতো এবারও নির্বাচনে কালো টাকা ব্যবহারের আশঙ্কা রয়েছে, যা পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে। কালো টাকার ব্যবহার বন্ধে সরকার ও নির্বাচন কমিশনকে আরও কঠোরভাবে অবস্থান নিতে হবে। বলেন, পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক রয়েছে এবং এ বিষয়ে ইসিকে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি এআই এর যুগে ভোটের দিন অপপ্রচার চালানো হতে পারে জানিয়ে নির্বাচন কমিশনকে আগেই সতর্ক ও তৎপর থাকার আহ্বান জানান তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দলের চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও মাহদি আমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া মাহফিলে আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি ও পরিবারের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। একই সঙ্গে দেশের প্রগতিশীল ও গণতান্ত্রিক চেতনার জন্য সবার একাত্মতা ও ঐক্যের বার্তা প্রদান করা হয়। টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। বাংলাদেশ নয়, স্কটল্যান্ডই খেলতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তা নিশ্চিত করেছে আইসিসি। ফলে আসন্ন বিশ্বকাপে দর্শক হিসেবেই থাকতে হবে বাংলাদেশকে। এদিকে বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে বলে জানিয়েছেন পিসিবি প্রধান মহসিন নাকভি। বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে পাকিস্তান। শহীদ ওসমান হাদি, ন্যায় বিচার, রাষ্ট্রীয় সংকট ও আধিপত্যবাদী কাঠামো শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি যৌথভাবে আয়োজন করে সিটিজেন ইনিশিয়েটিভ এবং সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড সিভিলাইজেশন স্টাডিজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের CR মজুমদার মিলনায়তনে আয়োজিত এই সেমিনারে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ PIB ডিরেক্টর ফারুক ওয়াসি, শহীদ ওসমান হাদির ভাই ওমর হাদি, লেখক ও অ্যাক্টিভিস্ট সজল আহমেদ সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় বক্তারা বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং এটি রাষ্ট্রীয় ন্যায় বিচার ব্যবস্থার সংকট। বক্তারা তার হত্যার বিচার নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় নাগরিক সমাজের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। বগুড়া গাবতলী উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুর আয়োজনে জিয়াবাড়ি জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় আরাফাত রহমান কোকো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। বিশ্ববাজারে ইতিহাস গড়ে প্রথমবারের মতো রূপার দাম প্রতি আউন্স $100 সীমা ছাড়িয়েছে। একই সাথে বিনিয়োগকারীদের প্রবল চাহিদায় স্বর্ণের দামও প্রতি আউন্স রেকর্ড $5,000 পৌঁছেছে। বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা ও ভূ রাজনৈতিক উত্তেজনা নতুন এক মাইল ফলক তৈরি করেছে। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা এবং ডলারের ওপর নির্ভরতা কমানোর প্রবণতা স্বর্ণের দাম বাড়ার পেছনে ভূমিকা রাখছে। বাজার বিশ্লেষকরা বলছেন, বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তায় স্বর্ণ ও রূপা এখন কেবল সাময়িক বিনিয়োগ নয়, বরং পোর্টফোলিও বৈচিত্র্য আনতে অপরিহার্য হয়ে উঠেছে। দেশের শীর্ষস্থানীয় সিমেন্ট প্রস্তুতকারক কোম্পানি ক্রাউন সিমেন্ট বাংলাদেশের আয়োজনে দেশের রেডি মিক্স কংক্রিট খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে এই খাতের বর্তমান দৃশ্যপট এবং ভবিষ্যৎ সম্ভাবনা ও করণীয় নিয়ে আলোচনা করেন বক্তারা। সেমিনারে জাতীয় অবকাঠামো উন্নয়নে মানসম্মত নির্মাণ, টেকসই এবং দক্ষতা নিশ্চিত করার ক্ষেত্রে রেডিমিক্স কংক্রিট খাতের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় বক্তারা আধুনিক নির্মাণে রেডিমিক্স কংক্রিটের
ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি মান নিয়ন্ত্রণ, দক্ষ জনবল এবং মানসম্মত উপকরণের মতো চ্যালেঞ্জগুলো তুলে ধরেন তারা। ক্রাউন সিমেন্ট দেশের একমাত্র সিমেন্ট কোম্পানি হিসেবে 3টি জাতীয় রফতানি ট্রফি জিতেছে বলে জানান আয়োজকরা। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন হয়েছে কক্সবাজারে। দুপুরে জেলার একটি অভিজাত হোটেলে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রতিষ্ঠানটির বিক্রয় কৌশল, বাজার সম্প্রসারণ পরিকল্পনা এবং 2026 সালের লক্ষ্য নির্ধারণের পাশাপাশি পরিবর্তনশীল বাজার ব্যবস্থায় বিক্রয় ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলাম, চিফ ফিনান্সিয়াল অফিসার আব্দুল্লাহ আল জাবেদ সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তরুণ প্রজন্মের রুচি ও চাহিদাকে গুরুত্ব দিয়ে নাসির ফুটওয়্যার বাজারে আনছে স্টাইলিশ জুতার ব্র্যান্ড ফ্লাইট। দুপুরে ময়মনসিংহের ভালুকায় নাসির গ্রুপের ব্যবস্থাপনায় পরিচালক ইঞ্জিনিয়ার নাসিমা বিশ্বাস নতুন ফুটওয়্যার ইন্ডাস্ট্রি উদ্বোধন করেন। এ সময় ব্র্যান্ড ফ্লাইটের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে প্রয়াত নাসির গ্রুপের প্রতিষ্ঠাতা নাসির বিশ্বাসের সহধর্মিনী আনোয়ারা বিশ্বাস, জেনারেল ম্যানেজার মোহাম্মদ শামসুল ইসলাম সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সফরে এসেছেন লায়ন্স ইন্টারন্যাশনালের সেকেন্ড ইন্টারন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ডক্টর মনোজ শাহ। লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল 315 বাংলাদেশের আমন্ত্রণে গেল 22 জানুয়ারি তিনি সস্ত্রীক ঢাকায় আসেন। শনিবার তার বাংলাদেশ সফর নিয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই সময় ডক্টর মনোজ শাহর সাথে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনালের ডিরেক্টর নাজমুল হক, বাংলাদেশের কাউন্সিল চেয়ারপারসন মোহাম্মদ আশরাফ হোসেন খান হীরা সহ অনেকে। সংবাদ সম্মেলনে ডক্টর মনোজ শাহের ঢাকা ও চট্টগ্রামের সফরের বিস্তারিত তুলে ধরা হয়। রোববার ঢাকা ছাড়ার কথা রয়েছে সেবামূলক প্রতিষ্ঠানটির এই সংগঠকের। এই ছিল রাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।